নমস্কার, আপনাদের সঙ্গে আমি সৈকত শুরু করছি আজকের এই সময় অনুষ্ঠান। রাস্তায় চলতে চলতে অনেক সময় আমরা দেখতে পাই অনেকে ওই টিয়া পাখি নিয়ে বসে তারা ভাগ্য গণনা করছেন, আকছার দেখতে পান। তো সেখানে কি হয়, সেখানে দেখবেন যে কতগুলো নির্দিষ্ট কিছু টোকেন থাকে। সেই টোকেনগুলো তার মধ্যে যা লেখা থাকে, টিয়া পাখি একটি টোকেন সে তুলে আনে এবং তারপর যিনি ওই ভাগ্য পরীক্ষা করতে এসছেন তাকে একটা টোকেন তুলে দেওয়া হয় এবং তাতে লেখা থাকে এমন কিছু কথা যে কথাগুলো আকছার আমাদের জীবনের সঙ্গে ঘটে এবং তারপরেই যে ব্যক্তি এসেছেন তিনি কার্যত বোকা হয়ে বাড়ি চলে যান। এরকম একটা প্রবাদ বা প্রচলিত কিছু ব্যাখ্যা আমাদের সমাজে রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এমন কিছু ঘটনা যে ঘটনাগুলোকে প্রেডিক্ট করা যায়, যেমন ধরুন একজন ক্রিকেটার, তিনি যখন ব্যাটিংয়ে দাঁড়িয়ে আছেন, ঠিক ওপাশ থেকে যিনি বল করছেন, যিনি বোলার, ওই বলটা যারা দীর্ঘদিন ধরে অভিজ্ঞ, যারা খেলা নিয়ে চর্চা করছেন, যারা ক্রিকেটবিদ, তারা আন্দাজ করতে পারেন যে এটায় 4 হবে, 6 হবে, আউট হবে, বোল্ড হবে, কি হবে, হিট উইকেট হবে, কি হতে পারে। কিন্তু এটা 6ই হবে, এটা 4ই হবে, এটা হলফ করে বলা সম্ভব নয়, কিন্তু এটা অনুমান করা যেতে পারে। অনেকে বলেন রাজনীতিটা হচ্ছে অনেকটা ওই অনিশ্চিত কিন্তু নিশ্চিত এইরকম একটি পিচের খেলা। এই জন্য দেখবেন বাংলার রাজনীতিতে খেলা হবে স্লোগানও রয়েছে, বেশ জনপ্রিয়। আমি এই কথাগুলো আজকে আপনাদেরকে কেন বলছি, কারণ আছে। বাংলায় সহ দেশের সমস্ত রাজ্যে এই মুহূর্তে লোকসভা সাধারণ নির্বাচন চলছে। কোথাও 1 দফায়, কোথাও 2 দফায়, কোথাও 7 দফাতে নির্বাচন হচ্ছে। বাংলায় যেমন 7 দফায় নির্বাচন। 42টি লোকসভা কেন্দ্রের মধ্যে 18টি কেন্দ্রে ইতিমধ্যেই হয়ে গিয়েছে ভোট, বাকি এখনো 24টি। এই 18টি কেন্দ্রের মধ্যে কে কটি পাবে সেটা তো জানা যাবে 4 জুন, যখন ইভিএম গোনা হবে। এক্ষুনি হলফ করে বলা সম্ভব নয়, কিন্তু একটা আন্দাজ করা যেতে পারে। ভোটারদের মুড সেটা একটা আন্দাজ করা যেতে পারে, কিন্তু 18টাই কি হবে সেটা বলা সম্ভব নয়। ঠিক একইভাবে যদি দেশের রেজাল্টটাকে আমরা দেখি, দেশে 543টি কেন্দ্রে লোকসভার ভোট চলছে, তার মধ্যে 4 দফার নির্বাচন হয়ে গিয়েছে। কয়েকটি রাজ্যে তো সম্পূর্ণ দফা ইতিমধ্যেই 2 দফায় বা 3 দফায় শেষ হয়ে গিয়েছে নির্বাচন। হিসেব কষে আমি দেখলাম 380টি কেন্দ্রে নির্বাচন হয়ে গিয়েছে, বাকি আর 163টি কেন্দ্রে নির্বাচন। এই 380টি কেন্দ্রের মধ্যে কোন রাজনৈতিক দল কত পাবে এটা কি সত্যি অঙ্ক কষে বলা সম্ভব? দেখুন, হিসেব কষে তো বলা সম্ভব নয়, কিন্তু ওই যে বললাম ভোটার্স মুড, ভোট মুড, এগুলো দেখে আন্দাজ করা যেতে পারে। আর সেই আন্দাজের টিয়া পাখি নিয়েই এই মুহূর্তে রাজনৈতিক নেতারা রাস্তায় বেরিয়ে পড়েছেন। বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তারা এই 380টির মধ্যে 270টি আসন কার্যত পেয়েই গিয়েছেন, পাবেনি। তৃণমূল বলছে গোটা দেশ জুড়ে বিজেপি টেনে টুনে 195টি আসন পেতে পারে বড় জোর। সিপিএমও তাই বলছে। কংগ্রেস তারা বলছেন ওই 150টি আসন বড় জোর পেতে পারে বিজেপি। ঠিক যেমন বাংলায় বিজেপি বলছে তৃণমূল খুব টেনে টুনে হয়তো 10 থেকে 12টি আসন পেতে পারে। আবার যেমন বাংলার ক্ষেত্রে বিজেপি নেতারা বলছেন আমরা 35টি আসন তো পাবোই পাবো, 30টি তো শিওর। অর্থাৎ সবাই এই মুহূর্তে একটা প্রেডিকশনে নেমে গেছেন। মাঠে খেলা কিন্তু এখনো শেষ হয়নি, খেলা চলছে। চলুন আজকে আমরা এটা নিয়ে আলোচনা করি। দেখুন প্রতিবেদন। মহাসমারোহে বারাণসী লোকসভা কেন্দ্র থেকে মনোনয়ন জমা দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার মনোনয়ন জমা দেওয়ার আগে গঙ্গা স্নান সারেন প্রধানমন্ত্রী। এরপর বারাণসীর দশাশ্বমেধ ঘাটে পুজো দেন তিনি। পুজো দেন বারাণসীর কাল ভৈরব মন্দিরেও। পরে বেলা 12টা নাগাদ মনোনয়ন জমা দেন মোদী। বাংলা তো বটেই, দেশের বিভিন্ন প্রান্তে গিয়েও প্রধানমন্ত্রী হিসেবে তাঁর তৃতীয় সমকাল নিয়ে ভবিষ্যৎবাণী করেন মোদী। 3 चरण के चुनाव पूरे हो चुके हैं। 3 चरण के चुनाव से मैं आज विश्वास से कह सकता हूं
कि भारतीय जनता पार्टी और एनडीए 400 पार करके ही रहेंगे। 19 এপ্রিল থেকে 1 জুন 47 দিনের লং রেসের নির্বাচনে ইতিমধ্যে 4 দফা শেষ। 380টি কেন্দ্রে নির্বাচনে মতামত জানিয়েছেন ভোটাররা। দেশে বাকি আর 163টি কেন্দ্রে নির্বাচন। এর মধ্যে বাংলাতেই আরও 3 দফায় 24টি আসনে বাকি ভোট। বাংলায় বিজেপির টার্গেট 30-35টি আসন। বাংলা থেকে অমিত শাহের হুঙ্কার 4 দফাতেই 270টি আসন পাবে বিজেপি। आज मैं बताकर जाता हूं ये 380 सीट में मोदी जी 270 सीट लेकर पूर्ण बहुमत प्राप्त कर चुके हैं। মোদি শাহেরা দেশে 400 আসনের টার্গেট পূরণে নামলেও চতুর্থ দফার ভোট শেষ হতেই লোকসভা ভোটের সম্ভাব্য ফলাফল জানালেন মমতা। যা ভোট হয়েছে বিজেপি 400 তো দূর 200 পার করতে পারবে না। বিজেপি খুব বেশি হলে 195টি আসন পাবে, আর ইন্ডিয়া জোট গোটা দেশে 300 থেকে 315টি আসন পাবে। দেখুন, আগের বার আমরা জানতাম মোদি আসছে, তার আগের বারে একটা আজ করেছিলাম মোদিবাবু আসছেন। আমি বলি হ্যাঁ খবর আছে, জব্বর খবর। খবরটা কি না, তো এবার হাওয়া বদল হচ্ছে। হাওয়া বদল মানে কি? হাওয়া বদল মানে 420 গ্যারেন্টি বদল হচ্ছে। এখনো পর্যন্ত যা মোটামুটি এসছে, 4th প্লেস হয়ে গেছে, তাতে 195 থেকে 200-র মধ্যে বিজেপি বড় জোর হলে থাকতে পারে, আর ইন্ডিয়া জোট পাবে 295 থেকে 315। অর্থাৎ বলে বেড়াচ্ছে ইসবার 400 পার, আমি বলি ইসবার পগার পার। বাংলায় ইন্ডিয়া জোটে মমতার সঙ্গে সিপিএম না থাকলেও একই সুরে কথা বলছেন রাজ্য সম্পাদক সেলিমও। গোটা দেশের নির্বাচনে আমরা সবাই দেখছি, জানছি, গোটা দেশের এমনকি মিডিয়াও বলতে আরম্ভ করেছে এখন যে বিজেপির হাওয়া পাতলা হচ্ছে। কিছুতেই যারা 400 পার বলেছিল তারা হাফওয়ে মার্ক পার হবে কিনা সেটাতে যথেষ্ট সন্দেহ দেখা দিয়েছে। যদি অধীর চৌধুরী আছেন পুরনো ফর্মে, মমতা বন্দ্যোপাধ্যায় 315 আসনের ভবিষ্যৎবাণীকে নস্যাৎ না করে দিলেও ইন্ডিয়া জোট নিয়ে মমতাকে খোঁচা অধীরে। ইন্ডিয়াকে কটাক্ষ করে মোদি বলতে পারেনি। মোদি কমসে কম 50টা বলেছিল, হাফ সেঞ্চুরি কথা বলেছিল, 50টা। দিদি মোদিকে খুশি করতে তার থেকে আমাদের জয় কমিয়ে না বলে না 40টা বেশি পাবে না। এখন কেন বলছে 315? হ্যাঁ, দিদি এখন পা ধরবে রাহুল গান্ধীর। দিদিকে রাহুল গান্ধীর পা ধরে বাঁচতে হবে দিদি ভাই। ইন্ডিয়া জোটের নেতৃত্বের মধ্যকার লড়াই নিয়ে ব্যঙ্গ বিজেপির। অন্যদিকে মমতার 315 আসনের ভবিষ্যৎবাণীকে মৃত শিশুর মায়ের আর্তনাদ বলে কটাক্ষ সমীর ভট্টাচার্যের। মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন, মুখ্যমন্ত্রী আপ্রাণ চেষ্টা করছেন তিনি যে দলের জন্মদাত্রী, হ্যাঁ, সেটাকে ধরে রাখবার জন্য। কিন্তু মৃত শিশুকে তো সব মাই কোলে আটকে রাখতে চায়। তার জন্য মুখ্যমন্ত্রী বিভিন্ন সময় বিভিন্ন চেষ্টা করছেন। কখনো জোটকে জিতিয়ে দিচ্ছেন, কখনো বিজেপির গঙ্গাযাত্রা করে দিচ্ছেন, কখনো উনি বিভিন্ন শব্দ বলে ফেলছেন উত্তেজনায়, চলছে। কখনো বাঘ বলে নিজেকে দাবি করছেন, এই সমস্ত চলছে। কে কটা আসন পাবেন তা জানেন একমাত্র জনতা জনার্দন। কিন্তু রাজনৈতিক নেতাদের দাবি পাল্টা দাবিতে ভোটের বাজার সরগরম। কিন্তু কিছু প্রশ্ন ভাবাচ্ছে সাধারণ মানুষকে। 1989 থেকে 2004 বারবার কেন্দ্রে জোট সরকার তৈরি হলেও স্থায়িত্ব হয়নি। ইন্ডিয়া জোট কি পারবে একজোট হয়ে থাকতে? ভোটের আগে আসন রফা নিয়ে সব দলের সঙ্গে সমঝোতা হয়নি, ভোটের পর সমঝোতা হবে। তৃণমূল কি জোটে কংগ্রেসের কর্তৃত্ব মানবে? মূল্যবৃদ্ধি, বেসরকারীকরণ, বেকারত্ব আর এজেন্সি ব্যবহারের অভিযোগের বিরুদ্ধে দেশের জনমত এক হবে। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। আমি পরিচয় পর্বে আসি। আমাদের এই বিষয়ে আলোচনায় আজকে যারা প্যানেলিস্ট রয়েছেন, বিজেপির তরফ থেকে বিজেপি মুখপাত্র প্রীতম দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, তৃণমূল কংগ্রেস মুখপাত্র কৌশিক বিশ্বাস, রিতেশ বসাক সিপিআই নেতা এবং রাজনৈতিক বিশ্লেষক বরিষ্ঠ সাংবাদিক আশিস ঘোষ আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন।
আমি প্রীতম দত্ত কি আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন? না, প্রীতম দত্ত এখন আমাদের আলোচনায় বসেননি। আমি কৌশিক বিশ্বাসের কাছে আগে চলে যেতে চাইব, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আমাদের অনুষ্ঠানে রয়েছেন। কৌশিকবাবু, আমি একটা জিনিস আপনার কাছে জানতে চাইব যে এই হিসেবটা আপনারা কিভাবে করে ফেললেন? এটা বেশ কঠিন কাজ। মানে কোনো একটা সংস্থা যখন দেশের ভোটাররা ভোট দিয়ে বেরোন, তারপর তাদের সঙ্গে কথাবার্তা বলেন, জিজ্ঞাসাবাদ করেন, তারপর একটা ডেটা তৈরি হয়, একটা ডেটা বেস তৈরি হয়, তার উপর ভিত্তি করে বিভিন্ন সংস্থা তারা পোস্ট পোল অ্যানালিসিসগুলো করেন বা তালিকা সামনে আসে যে কোন দল কত পেতে পারে। আপনারাও কি সেই রকমের কোনো সমীক্ষা করেছেন ইন্ডিয়া জোটের পক্ষ থেকে, যে এত কনফিডেন্টলি আপনারা একদম সংখ্যা ধরে বলে দিচ্ছেন 5-10টা সিটের এদিক ওদিক হবে, যে 290 থেকে 315 এইরকম একটা সিট ইন্ডিয়া জোটের নেতারা পাবেন, আর বাকি 195 থেকে 200 পাবে বিজেপি? এটা এত স্পেসিফিক্যালি আপনারা কিভাবে বলতে পারছেন? দেখুন, এখানে দুটো কথা খুব একটুখানি পরিষ্কার করে আপনাদেরকে বোঝাতে চাই। একটা তো হচ্ছে আপনি যেটা শুরুতেই বললেন, সেফোলজি এবং সমীক্ষা, প্রি পোল সমীক্ষা, এক্সিট পোল সমীক্ষা, সেটা তো একটা ব্যাপার। আরেক এই সেফোলজি যদি আপনি ধরেন, পাশ্চাত্য দেশে বহু আগে এসছিল, আমাদের দেশে মোটামুটি গত 30-35 বছর ধরে সেরকম প্রবলভাবে এসছে। আরেকটা যেটা হয় সেটা হচ্ছে সমস্ত রাজনৈতিক দলের একটা নিজস্ব ফিডব্যাক হয়। আপনি যদি আমায় একটু অ্যালাউ করেন, তাহলে আমি একটু ভালো করে বিশদে বোঝাতে পারি যে ব্যাপারটা কিভাবে হয়। ছাত্র জীবন থেকে রাজনীতি এবং নির্বাচনের কাজের সঙ্গে যুক্ত বলে আমি ব্যাপারটা মোটামুটি জানি। বলুন। সেটা হচ্ছে আমাদের রাজনৈতিক দলের, যে কোনো রাজনৈতিক দলের একজন পোলিং এজেন্ট যখন বুথে বসেন, নর্মালি তারা কারা হন? তারা সেই পাড়ারই খুব পরিচিত পপুলার রাজনৈতিক কর্মী সেই দলের হন। তারা কিন্তু যে ফর্ম 17C-টা এন্ড অফ দ্য পোল দেওয়া হয় প্রিসাইডিং অফিসারের পক্ষ থেকে, যে এই বুথে এত পোলিং হলো এবং টোটাল ভোটার এত ছিল, তার মধ্যে এত পোলিং হলো। এইবার সেই রাজনৈতিক দলের পোলিং এজেন্ট, ধরুন আমার তৃণমূল কংগ্রেসের যে পোলিং এজেন্ট, তিনি কিন্তু মোটামুটি পাড়ার লোকেদের সবাইকে চেনেন এবং তিনি কিন্তু একটা গতি প্রকৃতি বুঝতে পারেন যে কোন ভোটারটা কাকে ভোট দিয়ে থাকতে পারে। এটা কিন্তু কেবল আমাদের দলের নয়, এটা আমি নিশ্চয়ই, আমার এখানে অন্য রাজনৈতিক দলের প্রতিনিধিরাও মানবেন, এটা কিন্তু সব দলেই সেই এক্সারসাইজটা হয়। এই ফিডব্যাকটা নিয়ে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের নিজের মতন করে একটা ক্যালকুলেশন করে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে অফ দ্য ইলেকশন, যে তারা এই আসনটি, একটি স্পেসিফিক আসন ধরুন বহরমপুর, যে তারা ওই আসনটিতে কীরকম সংখ্যক ভোট পেয়ে থাকতে পারেন, বা সেটা তাদের জয়ের দিকে যেতে পারে কি জয়ের দিকে না যেতে পারে। এর বেসিসে কিন্তু আপনি যদি বামফ্রন্টের আমলে দেখে থাকেন, বামফ্রন্টের অনিল বিশ্বাস তদানীন্তন রাজ্য সম্পাদক ছিলেন, উনি কিন্তু প্রায় অ্যাকিউরেটভাবে মিলিয়ে দিতেন, উনি কিন্তু সেফোলজি করে বলতেন না। এই রকম ভাবে বিভিন্ন রাজনৈতিক দল তাদের গ্রাউন্ড লেভেলের ফিডব্যাকটা কিন্তু নেয়। এই গ্রাউন্ড লেভেলের ফিডব্যাকটা ইলেকশনের আগেও নেওয়া হয়, সেইটার বেসিসে স্ট্র্যাটেজি তৈরি করা হয়। আচ্ছা, তারপর অন দ্য ডে অফ দ্য পোল। আপনি যখন এই কথাটা বলছেন, তখন আমার একটা প্রশ্ন আপনাকে, 10 সেকেন্ড নেব। হ্যাঁ, আপনাকে 10 সেকেন্ড নিচ্ছি, আমি একটু বলে নিই। আমি 10 সেকেন্ড, প্লিজ 10 সেকেন্ড। এইবার রইল দিদির কথায়, মানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে আসন সংখ্যার প্রজেকশনটা দিয়েছেন, উনি একজন ভারতবর্ষের জাতীয় রাজনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অভিজ্ঞ রাজনীতিবিদ, এবং ওনার সঙ্গে অন্যান্য অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীদের বা বড় বড় নেতাদের যোগাযোগ রয়েছে। আমি নিশ্চিত যে দিদি ওনাদের সবার সঙ্গে কথা বলে আলোচনা করে যে ফিডব্যাকটা পেয়েছেন, সেই ফিডব্যাকেরই প্রতিফলন কিন্তু উনি এই সিটের সংখ্যাতে দেখিয়েছেন। বলুন এবার। কৌশিকবাবু, আমি আপনার বক্তব্য ধরে নিচ্ছি যে এজেন্টদের মারফত, একেবারে যারা প্রার্থীর এজেন্ট হন, তারা যেহেতু একেবারে বুথের ভেতরে থাকেন এবং তারা দেখতে পান যে কে কোন মুডে ভোট দিচ্ছে। আচ্ছা, আমি এখানেই আপনাকে একটা প্রশ্ন করতে চাইছি। আমি যেহেতু কোনোদিনও নির্বাচনী এজেন্ট হিসাবে কাজ করিনি, তাই এই প্রশ্নটা আমার আপনাকে করা সাজে। আমি জানতে চাই যে তাহলে 2011 সালে যখন ক্ষমতায় পরিবর্তন হয়েছিল, এজেন্টদের মাধ্যমে সিপিএম জানতে পেরেছিল, মানে আপনার কথা অনুযায়ী?
তো আমরা দিতে পারবো না, সেটার উত্তরটা সিপিএম দিতে পারবে। না আমি জানি না, কিন্তু আমি আরেকটা আপনার জিনিস কথার আপনি সূত্র এখানে ধরে আমি কিন্তু হয়তো বলছি কৌশিক বাবু, আমি কিন্তু কিছু বানিয়ে বলছি না। বুঝতে পারছি না, এবার এজেন্টের মাধ্যমে সিপিএম জানতে পেরেছিল কিনা সেই উত্তরটা দেওয়া তো তৃণমূল কংগ্রেসের পক্ষে সম্ভব না। আরো এবার একটা আরেকটা জিনিস, আমি আরো আপনাকে একটা বলছি। জিনিস কৌশিক বাবু, না, যে- 2019 সালে আমি add করিনি। 2019 সালে আমি add করিনি, add করিনি। তৃণমূল যে 22টা সিট পাবে সেটাও ওই এজেন্টদের মাধ্যমেই জানতে পেরেছিল। এবার আমি আপনার প্রশ্নটার 20টা সিট, 22টা ভুল বললাম, 20টা প্রত্যেকটা সিট, কারণ নির্বাচনের কংগ্রেস শেষেই কংগ্রেসের আমরা দুটো। একটা আমাদের রাজনৈতিক অঙ্ক কষে একটা মোটামুটি ধারণা তৈরি করি, সেটা কখনো মেলে কখনো মেলে না। আরেকটা জিনিস এটা হয়তো আমি অ্যাড করতে ভুলে গেছি, সেটা হচ্ছে প্রত্যেকটা পাড়ায় বেশ কিছু মানুষ থাকেন যারা কিন্তু পরিচিতভাবে একটি রাজনৈতিক দলের সমর্থক, কেউ তৃণমূল সমর্থক, কেউ বিজেপি সমর্থক, কেউ সিপিএম সমর্থক, এবং তাদের কিন্তু অন্য রাজনৈতিক দলের যিনি বুথে বসেছেন তারা সবাই চেনেন, সবাই তো পাড়ার লোক, সদ্ভাব করেই থাকেন। ফলে ধরুন সেই বুথ কর্মী যদি দেখলেন যে আজকে ভাই বিজেপির সমর্থক 170 জন ভোট দিতে এলো আর তৃণমূলের সমর্থক 220 জন ভোট দিতে এলো, আমি একটা জাস্ট আপনাদের উদাহরণ হিসেবে বলছি, এরা কিন্তু সমর্থক এবং পরিচিত সমর্থক। আমি নিশ্চিত আপনি গৌহাটিতে যেখানে থাকেন আপনিও আপনার পাড়ার পরিচিত রাজনৈতিক সমর্থকদের চেনেন, তখন কিন্তু একটা সহজ ক্যালকুলেশন হয় যে এই বুথে মনে হয় আমার 50 ভোটে লিড থাকবে। সবকটাই কিন্তু মনে হওয়ার উপর আনুমানিক, কারণ ভোটার কোথায় ভোট দিচ্ছেন সেটা তো আমার ভোটার ছাড়া কেউ এইখানেই জানে না। তো প্রশ্ন আমি যে কৌশিক কোনো- বাবু, আমার এইখানেই আপনাকে প্রশ্ন। তার মানে এই মনে হওয়ার ওপরে বলা বিজেপির 400 পার করেগা আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বলা 300 পার করেগা, 300 পাউঙ্গা, এই দুটোর মধ্যেই ভুলও হতে পারে ঠিকও হতে পারে, মানে এটাই হবে, এইটা ভাবার কোনো কারণ নেই। এটা দেখুন, এটা তো মানে কোনো দ্বিধা থাকার কথা না যে কোনো প্রেডিকশন, সে ওয়েদার ফরকাস্টই বলুন না কেন, এত স্যাটেলাইটের মাধ্যমে ছবি দেখিয়ে ওয়েদার ফরকাস্ট হয়, তারপর সেটাও ভুল হতে পারে। কিন্তু কোনো খুব অভিজ্ঞ রাজনীতিবিদরা তাদের গ্রাউন্ড রিয়ালিটির থেকে যখন একটা তথ্য নিয়ে বলেন তখন সেটা মনে হয় যে তার রাজনৈতিক বেশ, আমি সমর্থকদের আপনার কাছে, বক্তব্য জেনারেল অনুধাবন মানুষের করতে কাছে পেরেছি। তার আশা করি আমার কতটা দর্শকরা আপনার বক্তব্য অনুধাবন করতে পেরেছেন, যে আমি আপনাকে ঠিক কি বলতে চাইছিলাম এবং আপনি যা উত্তর দিলেন সেটাও দর্শকরা অনুধাবন করতে পেরেছেন। আমাদের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রীতম দত্ত, বিজেপি মুখপাত্র। প্রীতম, তোমাকে স্বাগত। এবং সৌম্য আইচ রায়, কংগ্রেস মুখপাত্র। সৌম্যদা, আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আমি দুজনকে স্বাগত জানিয়ে আমি প্রীতমের কাছে চলে যেতে চাইবো। প্রীতম, আমি ভেবেছিলাম তোমাকে প্রথম প্রশ্ন, কৌশিকবাবুর প্রশ্নটা তোমাকে করব। আমি একটা জিনিস জানতে চাইছি যে বিজেপি প্রথম দিন থেকে তারা বলে আসছেন যে আপকি বার 400 পার। বেশ, স্লোগান হতেই পারে, যে কোনো রাজনৈতিক দল একটা স্লোগান দিতেই পারে, এর মধ্যে কোনো দ্বিমত থাকার কথা নয়। কিন্তু সমস্যাটা তৈরি হলো এখন, যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন 380টা সিটের মধ্যে 270টা সিট বিজেপি, মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পেয়ে গেছেন। কি করে করলে হিসেবটা? 380-র মধ্যে 270, মানে অলমোস্ট 65% থেকে 70% সিট, 75% সিট তোমরা পেয়ে গেছো অলরেডি, মানে সরকার করার জন্য সংখ্যা তোমাদের তৈরি হয়ে গেছে। হ্যাঁ, দেখুন, প্রথম কথা হচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন ওনার কাছে, উনি তো অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তি, উনি এর আগে যা যা বলেছিলেন মোটামুটি তাই ফলেছে। এবং উনি আজকের থেকে নয়, উনি যেভাবে সংগঠনটা করে এসছেন, যেভাবে আমাদের প্রত্যেকটা জায়গায় পৃষ্ঠা প্রমুখ আছে, যেমন মানে হচ্ছে প্রত্যেকটা পার্টির একটা করে প্রমুখ, তো আমরা জানি কি করে করতে হয়। আর আমরা দেখুন মোদির গ্যারেন্টি নিয়ে গেছি, আজকে 550 বছরের রাম মন্দির বিনা রক্তপাতহীন হিসাবে তৈরি হয়েছে। এবং আজকে আমরা 1.5 লাখ কিলোমিটার রাস্তা করে গেছি 2014 থেকে আজকে 10 বছরের মধ্যে। 130টা নতুন মেডিকেল কলেজ হয়েছে, নতুন এইমস হয়েছে, প্রায় 120টা সম্ভবত, সংখ্যাটা একটু এদিক ভুল হতে পারে, নতুন এয়ারপোর্ট হয়ে গেছে। আজকে রাস্তাঘাট থেকে শুরু করে আমাদের জীবনশৈলী চেঞ্জ হয়ে গেছে। পৃথিবীর সবচেয়ে ফাস্টেস্ট ইকোনমিক গ্রোথ রেটে আমরা এগিয়ে যাচ্ছি। তো এগুলো সব কিছু নিয়ে আমরা গেছি। আমরা করোনাতে প্রত্যেকের কাছে যেসব নিয়ে হাসাহাসি করেছিল, নানা রকম মোদি ভ্যাকসিন বলে, প্রীতম, তুমি আমার প্রশ্নটা হয়তো অনুধাবন করতে পারোনি। না না, আমি খুব স্পেসিফিক প্রশ্ন করেছি তোমাকে। তুমি বলছো উন্নয়নের কাজ হয়েছে তাই আমরা আসন বেশি পাবো, আমি কিন্তু সে প্রশ্ন করছি না। আমি বলছি কি করে জানতে পারলে
যে 380-র মধ্যে 270টা তোমাদের, মানে তোমরা সরকার গড়ে ফেলেছো অলরেডি। না, তার কারণ হচ্ছে আজকে মাঠে ময়দানে সব জায়গায় আমরা কাজ করছি, আমরা বুঝতে পারছি যে মানুষের চাহিদা বা মানুষের স্রোত কোন দিকে যাচ্ছে। তৃণমূল বলছে মানুষ যে স্বতঃস্ফূর্তভাবে তৃণমূল ভোট বলছে দিচ্ছে। ওরা মানুষ 315 কিসের পাবে। জন্য ভোট দেবে? না না, এত মানুষ এত কিসের আসন জন্য ভোট আমাদের দেবে? মানুষ কি সংসদে নেই। চুরি করার জন্য ভোট দেবে? তোমরা মানুষ তো চুরি করার জন্য 315 আর ভোট দেবে না, বিজেপি, মানুষ তো উন্নতির জন্য তোমরা ভোট দেবে। 315 আর বিজেপি 400, তাহলে হলো 715। এত আসন তো আমাদের সংসদে নেই, সংসদ বাড়াতে হবে, তাহলে সংসদে সিট বাড়াতে হবে। সেটা এত সেটা মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করুন। যেই মমতা ব্যানার্জি মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে গালাগাল দেয়, ওই রকম রাজনৈতিক ব্যক্তিদের জিজ্ঞেস করুন উনি এই সংখ্যাগুলো কোত্থেকে পান। উনি এর আগে যা খুশি বলেন, উনি রাজনীতির মতো করছে না, মানুষের সেবা করছে না, মানুষকে শুধু নানা রকমভাবে মিথ্যা কথা বলা, মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া, ডবল চাকরি, সব কাজ হয়ে গেছে, এই সমস্ত করে তো আমরা ভোটারদের কাছে যাচ্ছি না। আমরা যাচ্ছি আমাদের কাজ হয়ে গেছে তার রিপোর্ট কার্ড নিয়ে। সেই জন্য আমরা এতটা কনফিডেন্ট। আমি একটু সৌম্যদার কাছে আসবো। সৌম্য আইচ রায় কংগ্রেস মুখপাত্র রয়েছেন, আমি সৌম্যদার কাছে জানতে চাই। উনি আরো বেশি কনফিডেন্ট। আমি সৌম্যদা একটা জিনিস জানতে চাইছি, মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে কংগ্রেসকে তুলোধনা করেছেন, কি বলেছেন যে অধীর চৌধুরীর জন্য জোট ভেঙে গেছে, অধীর চৌধুরীর তিনি ক্রমাগত বিজেপির হয়ে কথা বলছেন, বিজেপির লোক ইত্যাদি ইত্যাদি তিনি বলেছেন। আচ্ছা, এরপর আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে এটাও বলতে যে কংগ্রেস খুব বেশি হলে 40-50টা আসন পাবে, কিন্তু এখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 315টা আসন পাবে ইন্ডিয়া জোট। ইন্ডিয়ার সবচেয়ে বড় রাজনৈতিক দলটার নাম হচ্ছে কংগ্রেস, তারপরে রাজনৈতিক দলটার নাম হচ্ছে ইন্ডিয়া জোটে যারা রয়েছে সিপিএম, তৃণমূল কংগ্রেসও রয়েছে। এবং যদি আমরা দেখি যে 2019-এর লোকসভার নিরিখে, আমি যদি ভুল না বলি, সম্ভবত দ্বিতীয় বিরোধীদের মধ্যে দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল বোধহয় তৃণমূল কংগ্রেসই। আমি এখানেই আপনার কাছে জানতে চাইব যে এই রকম একটা পরিস্থিতিতে কংগ্রেসকে ব্যতি রেখে নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় হিসেবটা করেননি, কিন্তু যে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটে কংগ্রেসের সঙ্গে ভোটের আগে যেতে পারলেন না, ভোটের পরে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটে কংগ্রেসের কোট আনকোট বারবার বলেছেন বর্দা, দাদাগিরি ইত্যাদি ইত্যাদি শব্দ ব্যবহার করেছেন, তাদের সঙ্গে থাকতে পারবেন তো? প্রথমে কথা হচ্ছে উনি আসবেন তো, আসারই তো ইচ্ছে নেই। আসলে কথা হচ্ছে ঠেলায় পড়লে বেড়াল গাছে ওঠে, এসব কথাবার্তা উনি বলছেন। আর আমার কিছুক্ষণ আগে আমার বিজেপির বন্ধু ভাই একটা কথা বলছিলেন, ভারতবর্ষের অর্থনীতি বিরাট উন্নতি হচ্ছে। আমি ওনাকে কন্ট্রাডিক্ট করছি না, উনি ক্লেম করতেই পারেন 270 কেন, 370-এ 370 পাবেন, আমার তাতে কিছু বলার কিছু নেই। তৃণমূল কংগ্রেসও বলতে পারে 400-450 আসন পাবে। কিন্তু আমার একটাই কথা বলো যে বৃক্ষ তোমার নাম কি ফলেনও পরিচিত। তো 2014 সালের পরে টাকার দাম পড়তে পড়তে আজকে প্রায় 84 টাকা 85 টাকা ডলারের নিরিখ হয়ে গেছে। তো উন্নয়ন তো গাছে ধরে না, উন্নয়ন চোখে দেখা যায়। তো বিশ্বের ক্ষুধার ইন্ডেক্সে, হাঙ্গার ইন্ডেক্সে ভারতের স্থান আজকে কোথায়, সেটা আমার বিজেপির বন্ধু একটু ক্ল্যারিফাই করলে ভালো হতো। আমরা বুঝতে পারতাম, ওনার কাছে আরও শিখতে পারতাম যে 100টা মানুষের মধ্যে, এটা আমার কথা নয়, কংগ্রেসের কথা নয়, এটা ভারতবর্ষের ইন্ডেক্স বলছে, ভারতবর্ষের অর্থনীতির ডেটা বলছে যে 27 বছরে সব থেকে বেশি বেকার, এটা আমাদের কথা নয়। আর নির্মলা সীতারামনের হাজব্যান্ড যে তথ্যগুলো দিচ্ছেন, এগুলো আমরা তো বলিনি, আমরা তো শেখাইনি। আর তারপরে 100 জনের মধ্যে 25 জন একবেলা খেয়ে রাত্রে ঘুমোয়। তো দিজ আর অল ডেটাস যেগুলো কাটছে, এটা অর্থনীতির ভালো দিক দেখাচ্ছে বলে আমার তো মনে হয় না। আমি একজন রাজনীতির সাধারণ ছাত্র হিসেবে বলতে পারি। আর কে কত আসন পাবে না পাবে এটা মানুষ 4 তারিখে ঠিক করবেন। ফলে আজকে আমরা টেলিভিশনের প্যানেলে বসে এই ক্লেম করা না করার মধ্যে তর্জা করে ঝগড়া করে কোনো লাভ হবে না। ওনারা ওনাদের ওই গ্যারান্টি কার্ড নিয়ে গেছেন, আমরা আমাদের ন্যায়পত্র নিয়ে গেছি, এটা রাজনীতির বিষয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে উক্তিটা তুমি বললে, সেটা নিয়ে আমার দুটো জিনিস বলার আছে। সেটা হচ্ছে ফ্লিপ ফ্লপ পলিটিক্স বলে একটা পলিটিক্স হয়। ফ্লিপ ফ্লপ মানে আমি যখন যেরকম তখন সেরকম, ওই আছি নেইর মধ্যে। আমি পরশুদিন শুনলাম যে মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় সেকেন্ড ইন কমান্ড বলছেন যদি কয়েকটা শর্ত যদি মানা হয় তাহলে সিএএ কেও সমর্থন করতে পারে। সো এই খারাপ বিজেপি, ভালো বিজেপি, গুড তালিবান ব্যাড তালিবানের মতো। আদবানি ভালো, মোদি খারাপ, মোদি ভালো, অমিত শাহ খারাপ, অমিত শাহ ভালো,
রাজনাথ খারাপ, এই বিষয়গুলো আমরা বুঝি না রাজনীতিতে। আমরা খুব স্ট্রেট বুঝি, বৈচারিক বিষয় লড়াই বিজেপির সঙ্গে যেটা কংগ্রেসের আছে, সেই লড়াইয়ে উনি থাকতে পারবেন না। দ্যাট ইজ হার পলিটিক্যাল কম্পালশন। তিনি সারা জীবন বিজেপির সাথে ঘর করেছেন, কখনো এদিকে কখনো ওদিকে, ফলে উনি ওনার সুবিধা মতো কথা বলবেন। এটাতে পলিটিক্যাল সমুদা, আপনি যে কথাটা বলছেন এই একই কথা আজকে মোহাম্মদ সেলিম সাংবাদিক বৈঠকে বলেছেন। বিষয়টা কিন্তু খুব গভীর। বিষয়টা যদি আমরা এইভাবে ভেবে দেখি যে আপনি যা বলছেন এবং সিপিআই এর নেতা যা বলবেন, তৃণমূলের নেত্রী যা বলছেন বা কৌশিকদা যা বলছেন, মূল অর্থটা কিন্তু একই, যে বিজেপি হারবে, ইন্ডিয়া জোট ক্ষমতায় আসবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটে থাকবেন কিনা সেইটা হচ্ছে বড় বিষয়। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে সংখ্যাটা বলছেন সেটা নিয়ে দ্বিমত থাকতে পারে, কিন্তু বিজেপি হারবে এটা একযোগে আপনারা ইন্ডিয়া জোটের নেতারা বলছেন। আমি একটু মোহাম্মদ সেলিমের বক্তব্যটা শোনাই, যে মোহাম্মদ সেলিম মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে এই বক্তব্য বলার পর কি বলেছেন, আমি একটু শোনাই। আর হাওয়া মোরগের মতো মমতা ব্যানার্জি অমনি একদিকে আবার ইন্ডিয়া ব্লকের কথা বলছেন, নির্লজ্জের মতো অ্যাকিউজ করেছেন জাতীয় কংগ্রেসকে, সিপিআইএমকে, বামপন্থীদেরকে। একদিকে মোদীকে প্লিজ করার জন্য তার পুরনো ভূত আবার মাথায় চেপেছে, মালপোয়া খাওয়াবেন বলেছিলেন, খাইয়েছিলেন বাজপেয়ীকে, এখন মোদীকে রান্না করে খাওয়াতে চাইছেন। এগুলো এরকম আবল তাবল নয়, এগুলো পাগলের প্রলাপ নয়, এগুলো তার পলিটিক্যাল ডিসকোর্স। তিনি কোনো নীতিগত অবস্থান নিতে পারেন প্রশ্নে, রুজির প্রশ্নে, বেকারির প্রশ্নে, কাজের প্রশ্নে, শিক্ষার প্রশ্নে, স্বাস্থ্যের প্রশ্নে, দেশের ঐক্যের প্রশ্নে, সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্নে উনি সেখানে তামাশা করতে চাইছেন। রিতেশের কাছে আসতে চাইবো। রিতেশ, আমি মোহাম্মদ সেলিমের এই বক্তব্যটা খুব মনোযোগ দিয়ে শুনেছি। উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হাওয়া মোরগ বলেছেন। কেন বলেছেন? যে উনি হাওয়া বুঝতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যও সেদিকে ইঙ্গিত করছে যে উনি হাওয়া বুঝতে পেরেছেন। উনি কি বলেছেন বক্তব্যটা যদি মন দিয়ে আপনারা শোনেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন খবর পেয়েছি, ভালো করে বুঝবেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন খবর পেয়েছি যে ইন্ডিয়া জোট 315 আসন পাবে, 290 থেকে 300টি আসন পাবে। আর মোহাম্মদ সেলিম বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় নীতিগত অবস্থান নিতে পারেন না। আপনাদের মনে আছে যে যখন ইন্ডিয়া জোটের নেতারা সবাই কার্যত এক মঞ্চে, শুধু নীতিশ কুমার বাদ দিয়ে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্রমাগত বাংলার মাটি থেকে বলে গেছেন ভোটের পরে ইন্ডিয়া জোট নিয়ে ভাববো, এই মুহূর্তে নয়। তাহলে আমি রিতেশ এখানেই আপনার কাছে জানতে চাইছি, মমতা বন্দ্যোপাধ্যায় হাওয়া মোরগের মতো মোহাম্মদ সেলিমের বক্তব্য অনুযায়ী যেই দেখছেন ইন্ডিয়া জোট এখন তুলনায় তাদের রিপোর্ট অনুযায়ী, ইন্ডিয়া জোটের রিপোর্ট অনুযায়ী ভালো ফল করতে পারে, তখন তিনি কার্যত তীর চিহ্নটা ওই হাওয়ার দিকে বইয়ে দিয়েছেন। না, ব্যাপারটা যদি তুমি যেভাবে বিশ্লেষণ করছো আমি সেভাবে দেখছি না। ব্যাপারটা হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষের বুকে বিজেপির বিরুদ্ধে একটা হাওয়া আছে, এই হাওয়াটা মানুষের মুখে মুখে আছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আমি অনেকের সাথেও কথা বলেছি এবং এইটা আবার ভাবার কোনো কারণ নেই যে উত্তরপ্রদেশে দাঁড়িয়ে কেউ দুম করে বলে দিচ্ছে যে আমি বিজেপিকে ভোট দেবো না, পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে কোনো মানুষ বলবে না যে আমি তৃণমূলকে ভোট দেবো না, তার জীবন সংশয়ের ব্যাপার আছে। তার জন্য সব কথাই যে সব জায়গায় স্রোতের মতো যাবে সেটা নয়। আমাদের ক্যালকুলেশনটা কোথায় হয়? ক্যালকুলেশনটা হচ্ছে যে কি কি বিষয় নিয়ে মানুষ বিরূপ হতে পারে। মানুষ গ্যাসের দাম 1000 টাকার ওপরে, মানুষের একটা বিরূপ হবার কারণ আছে। খাদ্যের সূচক কমে যাচ্ছে, মানুষ খেতে পাচ্ছে না, তাই নিয়ে বিরূপ হওয়ার কারণ আছে। কেন প্রান্তিক মানুষ কিন্তু ম্যাক্সিমাম ডিসাইডিং ফ্যাক্টর হবে। এবং আরও একটা জিনিস বলো যে এইবারের ভোটে 30% মতো নতুন প্রজন্মের ভোটার যারা 18 থেকে 25-এর মধ্যে, তাদের কর্মসংস্থানের ব্যাপার আছে। এই কর্মসংস্থান কিন্তু কেন্দ্র সরকারের কর্মসংস্থানের ক্ষেত্রে অনেক কমে এসছে, প্রায় 10 লক্ষের কাছাকাছি। যদি আমার প্রেডিকশন, মানে আমার যদি ইনফরমেশন ঠিক থাকে, তাহলে 10 লক্ষের মতো শূন্য পদ রয়েছে, যেটাকে পূরণ করতে হবে সর্বভারতীয় ক্ষেত্রে। তাহলে এই বিষয়। এবার আরেকটা বিষয় বোঝো যে এইটা আগে একটা সময় ছিল যে বাবা যেখানে ভোট দিচ্ছে ছেলেও সেখানে ভোট দিচ্ছে, বা মাও সেখানে ভোট দিচ্ছে, বা এখন কিন্তু পরিস্থিতি পাল্টেছে।
এখন কিন্তু এটা ভাবার কোনো কারণ নেই যে বাবা যেখানে ভোট দিয়েছে ছেলে কিন্তু একটু না, না, অন্যরকম রিতেশ, চিন্তা করতে রিতেশ, পারে এবং রিতেশ, তার এই তুমি- চিন্তার তুমি- প্রতি আমাদের তুমি শ্রদ্ধাশীল। যে জায়গাটা তার মানে বারবার এইটা করে হয়তো বলার নয় যে চেষ্টা সে- করছো সেটা হচ্ছে, আমি যেটা আমার প্রতিবেদনেও দেখালাম, যে মূল্যবৃদ্ধি, বেসরকারীকরণ, বেকারত্ব, এজেন্সিকে ব্যবহার, এই ইস্যুগুলোতে মানুষ এবার বিজেপির বিরুদ্ধে ভোট দেবে, এই তো বেশ বিষয়। কিন্তু 2019 সালে তোমরা বারবার বলেছো যে 2019 সালে আসলে জাতীয়তাবোধের ওপরে ভর করে বিজেপি জিতেছে পুলওয়ামা কাণ্ডের পর, পুলওয়ামার ঘটনাকে সামনে রেখে তারা জিতেছে। এবার রাম মন্দিরের সেই হাওয়া নেই, এবার তেমন কোনো হাওয়া নেই যেটা বিজেপির ফরে রয়েছে, বরং এই মূল্যবৃদ্ধি, বেসরকারীকরণ, বেকারত্ব, এজেন্সি ব্যবহারের অভিযোগকে সামনে রেখে বাংলার মানুষ বা দেশের মানুষ বিজেপির বিরুদ্ধে ভোট দেবে। তোমরা যে ইস্যুগুলোকে সামনে রাখার চেষ্টা করছো, দেশের মানুষ কি সেই ইস্যুগুলোতে কনভিন্সড? এইটা সবার আগে ভাবতে হবে। আমরা তো গ্যারেন্টি দিয়ে বলছি না, মোহাম্মদ সেলিমও বলেনি, অধীর চৌধুরীও বলেনি যে আমরা এত আসন পাবো, গ্যারেন্টি দিয়ে। আমি যত মানে তোমরা তো প্রেসের মানুষ, তো আরো বেশি জানো। তুমি দুটো জিনিস ভাবছো, এক হচ্ছে যে মানে যখন মমতা ব্যানার্জি ব্রিগেডের বুকে মৃত্যু ঘণ্টা বাজালো বামেদের, তখন কিন্তু বামফ্রন্টের সরকার পড়েনি। কিন্তু 2011-তে যখন নন্দীগ্রামের মতো একটা মিথ্যা ষড়যন্ত্র, যেখানে শুভেন্দু অধিকারী তার গড় বানিয়ে মানুষকে ওখানে মাওবাদীদের ঢুকিয়ে অন্যদেরকে বামপন্থীদের মেরেছে, আবার সিঙ্গুরের মতো কেস যেখানে হচ্ছে একটা কারখানা, জলজান্ত কারখানাকে উড়িয়ে দেওয়া হয়েছে, এবং এই দুটো ষড়যন্ত্র কিন্তু মানুষ এখন বুঝতে পারছে। তাহলে 2011-তে যখন সরকারটা পড়লো, তখন তো আমাদের সবচেয়ে ভালো সময় ছিল, টাটা আসছে, শিল্পের ইয়ে আসছে, কিন্তু মিডিয়াতে যে ঝড় তোলা হয়েছে, সারদার টাকা দিয়ে মিডিয়া কিনে যে ঝড় তোলা হয়েছে, সেই ঝড়ে কিন্তু মানুষ কনফিউজড হয়ে গেছে। আজকে দাঁড়িয়ে তো বহু মানুষ বলছে যে সেদিনকে যদি সিঙ্গুরের কারখানাটা হতো তাহলে ভালো হতো, সেখানে তো শুধুমাত্র সিপিআইএম, সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, কংগ্রেস, এদের লোকেরা চাকরি পেত না, যারা তৃণমূলকে ভোট দিয়েছিল সেই সময় তারাও তো চাকরি পেত। আজকে নন্দীগ্রাম হলে কি হতো? শিল্পের উন্নয়ন হতো। আজকে দাঁড়িয়ে কি হয়েছে? আজকে সৌরভ গাঙ্গুলি নাকি শিল্পপতি, তোমার জিন্দালের ফ্যাক্টরি চলে গেল, সৌরভ গাঙ্গুলি নাকি ফ্যাক্টরি করবে, কোথায় আজ অব্দি ফ্যাক্টরি করতে পেরেছে? তাহলে মানুষ এটা চিন্তা করে, মানুষের এখন ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ সব দেখছে মানুষ। আমরা মিডিয়াতে, আগে কি হতো, মিডিয়াতে শুধুমাত্র যে দলের নির্বাচনী প্রচার সভা দেখানোর কথা শুধু সেটুকুনি দেখাচ্ছে। এখন ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপে যে বামেদের যে প্রচার সভা, এবং অখিলেশ যাদব কংগ্রেসের যে রাহুল গান্ধীর যে সভা, সেই সবার ফিডব্যাকও কিন্তু মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, ছেলে মেয়েদের কাছে পৌঁছে যাচ্ছে। এইটা কিন্তু খুব বড় জায়গা। এই অ্যাসপেক্টটা কিন্তু সময় টু সময় অ্যাসপেক্ট কিন্তু চেঞ্জ হয়, সময় টু সময় কিন্তু মানুষের চিন্তা ভাবনাও চেঞ্জ হয়। মানুষ কিন্তু এখন বেশ, বুঝতে শিখছে। আমি রিতেশ তোমার ন্যূনতম যে বক্তব্য জরুরি বুঝতে যে পেরেছি। তুমি বিষয়গুলো- পরিষ্কার বলতে চাইছো যে মানুষের রুটি রুজি, অন্ন, বস্ত্র, বাসস্থানের ভিত্তিতে ভোট হবে, যেটার কথা তোমরা প্রতি বছর ভোটের সময় তোমরা বলে আসো। কিন্তু এটাও সত্যি যে বিজেপির সারা পক্ষ বছর। থেকে একটা প্রতি বছর না, স্পষ্ট সারা ন্যারেটিভ, বছর। স্পষ্ট ন্যারেটিভ বিজেপির পক্ষ থেকে আনা হয় যে দলগুলো একত্রিত হয়েছে ইন্ডিয়া জোটে, এরা সব চোরের দল, সব চোর এক জায়গায় হয়েছে। যার জন্য আমরা দেখছি একের পর এক ইন্টারভিউতে নরেন্দ্র মোদী বলে যাচ্ছেন যে এরা মজবুর। কিসের জন্য? সব চোর এক জায়গায় হয়েছে, এরা মজবুর হয়ে নরেন্দ্র মোদীর বিরোধিতা করছেন। এইটা প্রধানমন্ত্রী বারবার বলার চেষ্টা করছেন। আমি আশিস দার কাছ থেকে আসতে চাইবো। আশিস দা, মজবুর আর মজবুত, ছোট কথা বলে নিচ্ছি, একটা ছোট কথা বলে নিচ্ছি, যেটা হচ্ছে যে আমরা ভোট নিয়ে তো চিন্তা করছি, কিন্তু সবচেয়ে মারাত্মক হচ্ছে ভোটের পরে নোট নিয়ে চিন্তা। তুমি দেখবে যেখানে দাঁড়িয়ে যে বিধানসভাগুলোতে হচ্ছে যে বিজেপির বিরুদ্ধে ভোট পড়েছে, তাদের বিধায়কদেরকে লুকিয়ে রাখতে হয়েছে এই কারণে যে বিজেপির নোটের থলি নিয়ে বেরিয়েছে, যে কোনো সময় কিনে নিয়ে সরকার পাল্টে দিতে পারে। এইটা হচ্ছে সবচেয়ে বড় মারাত্মক জিনিস। ভোট তো পেলো, ভোটের পরে যে নোটের খেলাটা, এটা আরো মারাত্মক। আমি আশিস দার কাছে জানতে চাইবো, আশিস দা প্রায় 40 বছর সাংবাদিকতা করেছেন, খুব কম হলেও 4 থেকে 5 জন প্রধানমন্ত্রীত্বের সময়কাল আপনি দেখেছেন। আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাইছি, এই যে মজবুর আর মজবুত দুটো কথা এবার খুব ভোটে আসছে, 2019-এও এসেছিল, কিন্তু এবার অনেক বেশি। প্রধানমন্ত্রী বলছেন যে আপনারা মজবুর সরকার চান না মজবুত সরকার চান। আমি এই কথাটা আপনাকে কেন বলছি, আমরা দেখতে পাচ্ছি যে ইমার্জেন্সির পরে প্রায় 8-10 বছর পর থেকে ভারতবর্ষে বারবার বিভিন্ন সরকার তারা একত্রিত হওয়ার চেষ্টা করেছে, সরকার গঠনের চেষ্টা হয়েছে, কিন্তু সেই সরকার বেশি দিন টেকেনি। অকংগ্রেসি সরকার, অবিজেপি সরকার বারবার চেষ্টা হয়েছে, টেকেনি।
কিন্তু আমি বলছি না যে সমভাবাপন্ন রাজনৈতিক দলগুলোর কথা আমি বলছি না, কারণ তার উদাহরণ রয়েছে, এনডিএ রয়েছে, ইউপিএ রয়েছে, সেগুলোর উদাহরণ বাদ দিয়ে বলছি। সমভাবাপন্ন ছাড়াও এমন পরিস্থিতি দেশে তৈরি হয়েছে যেখানে সমভাবাপন্ন দল ছাড়াও একত্রিত হয়ে দেশে সরকার গঠনের চেষ্টা হয়েছে, সেই রকম সরকার দেশে টেকেনি। এখানেই তো উঠে আসছে মজবুত সরকার আর মজবুর সরকারের কথা। দেশের মানুষ কি আবার একবার মজবুর সরকার চাইবে? গণতন্ত্র তো একটা এক্সপেরিমেন্ট, নানা রকম পরীক্ষা নিরীক্ষা হয়, আমরা দেখে এসছি, হয়ে এসছে। যেমন ধরো ৭৭, ঠিক ৭৫ সালে ইন্দিরা গান্ধীর গগনস্পর্শী একটা জনপ্রিয়তা, তারপরেই ৭৭-এ হেরে যাওয়া, ৭১ থেকে ৭৭ পুরো কংগ্রেস প্রায় মুছেই গেল। তখনও কিন্তু সেই অর্থে কোনো বিকল্পের কথা মানুষ ভাবেনি। মানুষ ইন্দিরার বিরুদ্ধে, কংগ্রেসের বিরুদ্ধে ভোট দিয়েছে। সেখানে এই যে কম্বিনেশন যেটা তৈরি হলো জনতা পার্টি, তাতে যেমন আরএসএস ছিল, কমিউনিস্টরা ছিল, কোথাও কোথাও জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে পতাকা ছাড়া মিছিল হয়েছিল। সেটা আমি জানি না, মজবুরি, হয়তো মজবুরি, সময়ের দাবি। সেই সময়ের দাবি এখন আছে কি না ভোট বলবে, লোকে বুঝবে। দ্বিতীয়ত হচ্ছে যে একটা কথা মাথায় রেখো, যে জোটগুলো হয়েছে কিন্তু তার প্রায় সবকটাই ভোটের পরে, ভোটের আগে হয়নি। তুমি ইউপিএ বলো, এনডিএ তো ঠিক আছে, তারা তো দু একজন তাদের শরিক ছিল, তখন আরও বেশি শরিক ছিল। ইউপিএও কিন্তু ভোটের পরে হয়েছে। দ্বিতীয় ইউপিএটা বরঞ্চ অনেক কনসলিডেটেড ছিল, কিন্তু তারাও 10টা বছর শাসন করেছে। ভালো করুক মন্দ করুক, তা কমিউনিস্টরা তাদের সমর্থন প্রত্যাহার করে নিলেও তারা ছিল, টিকে ছিল। মনমোহন সিং 10 বছর রাজত্ব করেছে। সেই অর্থে মোটামুটি একদলীয় একটা চেহারা এলো 2014 পর থেকে। মেজর শরিক বিজেপি, এবং সেই সময়কার যারা এনডিএ শরিক ছিল তাদের প্রায় কেউই এখন নেই, সবাই ত্যাগ করেছে, চলে গেছে। এখন মূলত এটা বিজেপির সরকার। দ্বিতীয় যে প্রশ্নটা তো মানে বারবার উঠে আসছে, দেখো এই যে আসনের সংখ্যা, এটা তো ছায়ার সঙ্গে যুদ্ধ। এ তো এখানে ওই তোতা পাখির গল্পটারই মতন, যে আমরা কেউ কিছু জানি না কী হবে, কিন্তু কতগুলো জিনিস আন্দাজ করা যায়। প্রথম কথা, ধরো যে ভোটটা হয়, ভোটটা তো শুধু পাটিগণিতের না, তার মধ্যে অনেক রসায়ন থাকে, অনেক রকম ফ্যাক্টর কাজ করে। বড় ফ্যাক্টরটা হচ্ছে আবেগ, হাওয়া। সেই রকম কোনো আবেগ কি এবার আছে? যেটা 1900 ছিল, 1900 দলমত নির্বিশেষে প্রায় মানুষ মানে দলে দলে তারা মোদির পেছনে দাঁড়িয়েছিলেন। কেননা পুলওয়ামার ঘটনা ঘটেছিল, শহীদদের প্রতি একটা সহানুভূতি ছিল। এই সহানুভূতির হাওয়া এর আগেও হয়েছে, তার সহানুভূতি হাওয়াতে কংগ্রেস 400 পার করে গেল। ফলে হাওয়াটাও সেরকম কি আছে? প্রথম প্রশ্ন, যেটা আমার মনে হয়েছে সারা এতদিন পর্যন্ত যা ভোট হলো তাতে সেই অর্থে খুব প্রবল হাওয়া কোথাও নেই, না পক্ষে তো নেই। দ্বিতীয়ত প্রেডিকশানে দেখো, যেটা সব থেকে চাণক্য যিনি, অমিত শাহ, তিনিই তো পশ্চিমবঙ্গে বলেছিলেন 200 পার, তাই না? 21 সালে বলেছিলেন 200 পার, পেল 77। ওই ধরনের প্রেডিকশানও তো বলতে হয়, জুমলা যেটাকে বলে, ওটা বলতে হয়। কর্মীদের গা চাঙ্গা করার জন্য, পরবর্তী পর্যায়ে যে ভোটগুলো আছে সেখানের জন্য, একটা ভোটারদের প্লাস দলের কর্মী সমর্থকদের চাঙ্গা করতে এরকম সংখ্যা বলতে হয়। কিন্তু ঘটনা হলো যে 272 তো ম্যাজিক ফিগার, এর কাছাকাছি কোন দল যাচ্ছে? একটা দলের দাবি হচ্ছে যে 400 তো হবে, এখনই 272 তো ক্রস করে গেছে। আর একটা দল, সেটা ঠিক দল নয়, বিভিন্ন দল, কিন্তু তাদের মধ্যে একটা কমন যেটা এবার দেখছি, যে যত বিরোধী দলই হোক তারা মোটামুটি বিজেপিকে 200 আশপাশে সংখ্যাটা দিচ্ছেন, সে যে কোনো দলই হোক। ফলে একটা দিকে হচ্ছে তোমার খুব সগর্বে 400 পার, আর একটা দল হচ্ছে বিজেপি 200 কাছাকাছি একটা কোনো আসন পাবে। ধরো এই ঠিক নির্বাচন শুরু হওয়ার আগে একটা ওপিনিয়ন পোল হয়েছিল, ওপিনিয়ন পোলটা আমি দেখছিলাম, তাতে মোটামুটি এনডিএকে দেওয়া হয়েছিল 296 থেকে 411 পর্যন্ত, মানে যতগুলো সংস্থা করেছে সর্বোচ্চ ছিল 411 আর 296 সর্বনিম্ন। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছেই, কিন্তু একটা জায়গায় 296, একটা 411। আর ইন্ডিয়া এখনও বলতে যে জোটটা আছে তাতে 185 থেকে অনেক কম 93, এই ছিল
এইটা হাতে নিয়ে মোটামুটি নির্বাচনটা শুরু হয়েছিল। আর দেখো এই সেখানেই তো আর দাঁড়িয়ে নেই, তারপরে কত কি হয়েছে, কত রকম চাপানুতর চলেছে, তার কোন এফেক্ট দর্শক ভোটারদের কাছে লাগবে সেটা তো 4 তারিখে বুঝবো। কিন্তু ঘটনা হলো যে এই পারসেপশন থেকে শুরু হয়েছিল কিন্তু ভোটটা, যে বিরোধীরা খুব বেশি হলে তোমার 93 থেকে 185 আর বিজেপি 296 তো পাবেই, সর্বনিম্ন, তার উপর 411। এটা ছিল ওপিনিয়ন পোল। এখন দেখো 4 তারিখের আগে 1 তারিখের রাত্রির থেকে এক্সিট পোলগুলো আসবে, হয়তো কিছু কিছু আন্দাজ পাওয়া, এক্সিট পোলও মেলে না কিন্তু কিছুটা আন্দাজ পাওয়া যাবে। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে সৈকত আমার যেটা মনে হয় যে অন্তত আমার পক্ষে এইরকম প্রেডিকশান, হাওয়ায় প্রেডিকশান করাটা খুব কঠিন, কিন্তু কতগুলো নিশ্চিতভাবে বলা যায়। প্রথম কথা হচ্ছে যে কনফিডেন্স নরেন্দ্র মোদীর গলায় আমরা দেখেছিলাম প্রথম দুটো পর্যায়ে, সেই কনফিডেন্সটা আমি ভুল হতে পারি, কিন্তু একটা মনে হচ্ছে কোথাও যেন কেই হারিয়ে গেছে, কোথাও একটা সেই বলিষ্ঠতা, সেই দৃঢ়তা নেই, এবং বিষয়গুলোও তিনি নানা রকম গুলিয়ে যাচ্ছে। অর্থাৎ যেরকম ফোকাসড ছিলেন আগে এবং যতটা আত্মবিশ্বাসী মনে হয়েছিল, অন্তত বডি ল্যাঙ্গুয়েজ, এবং আমার মনে হয়েছে, আমার মতন অনেকেরও হয়তো মনে হয়েছে যে সেই কনফিডেন্সটা কোথাও ল্যাক করছে। দ্বিতীয়ত হচ্ছে যেটা নিশ্চিতভাবে বলা যায়, ভারতে এই মুহূর্তে কোনো বিজেপির পক্ষে হাওয়া নেই। হাওয়া যেটাকে বলে, তোলার কোনো চেষ্টার কসুর নেই, প্রচুর তোলার চেষ্টা হয়েছে। মোদির কাট আউট দিয়ে তার পাশের ছবি তোলা, সেলফি জোন থেকে শুরু করে নির্বাচনী প্রচারে এমনকি সামরিক বাহিনীর এক্স অফিসার তাদেরও নামিয়ে দিয়ে চেষ্টা তো কম হয়নি, প্লাস বিজ্ঞাপন তো ছেড়েই দিলাম। ফলে এই সত্ত্বেও আমার মনে হয়েছে, আই মে বি রং, কিন্তু আমার যেটা মনে হয়েছে যে কোথাও সেই প্রবল হাওয়া, যে প্রবল হাওয়া একদম খড়কুটোর মতন সবাই উড়ে যাবে, সেই হাওয়াটা নেই। লাস্ট যেটা আমার মনে হয়েছে, যেটা খুব ইম্পর্টেন্ট, এখানে কোনো একদলীয় মানে বিজেপির বিরুদ্ধে কোনো একটা দল নাই, বিভিন্ন রাজ্যের শক্তিশালী বিভিন্ন আঞ্চলিক দল। এই তফাৎটা বুঝতে হবে। অর্থাৎ পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ঝাড়খণ্ড থেকে শুরু করে তামিলনাড়ু ইত্যাদি রাজ্যগুলোতে কিন্তু রিজিওনাল ফোর্স একটা উঠে এসছে, এবং সেই অর্থে যেখানে কংগ্রেস অতটা শক্তিশালী নয়, সেখানে রিজিওনাল ফোর্সগুলো কিন্তু লড়াই করছে। ফলে যদি ভোটের পরে কোনো সমঝোতা হয়, এই সমঝোতার চেহারাটা হবে আগেরগুলোর থেকে অনেক আলাদা, যেহেতু এক কংগ্রেস বৃহত্তম দল, এবং মোটামুটিভাবে বিজেপি তো রাহুল গান্ধীকে নেতা বানিয়ে দিল, রাহুল গান্ধী ছাড়া সেই অর্থে কিন্তু কম গুরুত্বপূর্ণ কোনো নেতা নেই, অনেকগুলো নেতা আছে। ফলে চট করে এখন থেকে প্রেডিকশন করা যে ইন্ডিয়া জোটটা হবে কি না, হলে টিকবে কি না, এগুলো তো পরে, ভোটের পরে। আমার ধারণা ওই একটা জায়গায় ঠিক, মজবুরিটা কোথায়? মজবুরিটা হচ্ছে যেভাবে দুর্নীতির অভিযোগ আসছে এবং যেভাবে এজেন্সিগুলো কাউকেই রেয়াত করছে না, সেটা হেমন্ত সোরেন, অরবিন্দ কেজরিওয়াল সব জেলে চলে যাচ্ছে। ফলে হু নেক্সট, যদি বিজেপি আসে পরে কি, এই একটা আতঙ্ক তো থাকতেই পারে, এর মধ্যে কোনো কিছু নেই। ফলে আমার যেটা মনে হয়, আমার যেটা একটা কথাই মনে হয় যে এইবারের ভোটে যে আউটকামই হোক না কেন, এইবারের চরিত্রটা কিন্তু আগের চরিত্রটার সঙ্গে মিলবে না। ইট ইজ ডিফারেন্ট একটা গেম। প্রীতম, সৈকত, আমি আশিসদার কথা অনেক মনোযোগ দিয়ে শুনলাম, একটা কথাও বলিনি। ওনার হাওয়া আছে কি আছে না সেটা 4 তারিখ প্রমাণ হয়ে যাবে, তার নিয়ে কোনো রকম কোনো আমি দ্বিমতে যাচ্ছি না। আসলে কি বলুন তো, মানে আমরা তো একদম গ্রাউন্ড লেভেলে পলিটিক্স করছি, মানুষের কাছে প্রতিদিন যাই, আমরা ওই বসে ঘরে ঠান্ডা ঘরে বসে রাজনীতি করি না। তো সেখানে আজকে দেখুন মানুষ কিসের জন্য ভোট দেবে? মানুষ ভোট দেবে তো উন্নয়নের জন্য, যে আমার পরিবর্তন কি হয়েছে, আজকে 10 বছর আগে কী ছিল, 10 বছর পরে কী হয়েছে। 10 বছর আগে আমার পুরী যেতে যে ট্রেন আমরা ব্যবহার করতাম, দার্জিলিং ট্রেন যেতে ব্যবহার করতাম, আজকে বন্দে ভারত ব্যবহার করছি। আজকে যে তোমার একটা এয়ারপোর্ট আমরা যাচ্ছি, তার চেহারা চেঞ্জ হয়ে যাচ্ছে, একটা রেল স্টেশন তাদের হুলিয়া বদলে যাচ্ছে। তো মানুষের পরিবর্তন হয়েছে, মানুষ আজকে ফ্রিতে, আজকে কোনো রকম কোনো বাধা ছাড়া, কোনো রকম কোনো লাইন ছাড়া, কোনো কাটমানি ছাড়া প্রত্যেকের শরীরে আজকে একটা করে ভ্যাকসিন চলে এসছে। তো এইগুলো দেখে মানুষ ভোট দেবে। সেই জন্য হাওয়াটা আছে কি আছে না, একটা চাকরি হয়েছে কিনা আমার শেষ করতে দাও তোমাদের কাছে, এটাও মানুষ জিজ্ঞাসা করবে। বছরে 2 লক্ষ চাকরি হয়েছে কিনা সেটাও জিজ্ঞাসা করবে। 2 লক্ষ না বছর আমরা বলেছিলাম 2 কোটি চাকরির বেশি হয়েছে।
লেবার ইন্ডেক্স বলে একটা ব্যাপার আছে, যেটা এনওসিসতে আছে, মানে আমাদের ন্যাশনাল যে স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট তার ডেটা অনুযায়ী 50% 2017 থেকে 2023 অবধি 50% বেড়েছে। না, তার প্রীতম, মনে হচ্ছে আজকে ধরুন প্রীতম, এক 1.5 লাখ মিনিট, কিলোমিটার প্রীতম, এক রাস্তা মিনিট, বেশি প্রীতম, এক হয়েছে, মিনিট, এক আজকে মিনিট। এতগুলো হসপিটাল প্রীতম, হয়েছে, এক মিনিট। তাদের ওয়ার্কফোর্স আমি আপনার প্রীতম, চাপ থেকে এসছে, প্রীতম, অটোমেটিক তো বেড়েছে। আমি তার এখানে কারণ একটা হচ্ছে কথা, এই- এক মিনিট প্রীতম, আমি শুধু এটাই বলতে চাইবো যে তুমি যা রাজনৈতিকভাবে একটা রাজনৈতিক দলের হিসেবে যে তথ্য দিচ্ছ তাতে কাউন্টার আমি করব না, সেটা আমার কাজও নয়। রাজনৈতিক কিন্তু আমি দলের এক না, মিনিট, না, এক ভুল মিনিট, করছো, প্রীতম, রাজনৈতিক let দলের me তথ্য দিচ্ছি না, finish, আমি let me গভর্নমেন্টের finish, ডেটা দিচ্ছি, let যেটা me পাবলিশ finish, ডেটা। প্রীতম। আমার বক্তব্য হচ্ছে এটা মানুষ জিজ্ঞাসা করবে তোমাদেরকে যে 2 বছরে, এই যে 5 বছর 2019 থেকে 2024 তোমরা ক্ষমতায় থাকলে এই 5 বছরে কত কোটি চাকরি তোমরা দিয়েছো? তোমাদের প্রতিশ্রুতি অনুযায়ী 10 কোটি চাকরি হওয়ার কথা। 1, 2 নম্বর, বেসরকারি সেক্টরে যারা চাকরি করে তাদের কন্ট্রাকচুয়ালের পরিমাণটা কেন দিন দিন বেড়ে যাচ্ছে, কেন সমস্ত বেসরকারি চাকরি আজকে কন্ট্রাকচুয়ালে চলে যাচ্ছে, এটাও তোমাদেরকে ভারতবর্ষের মানুষ জিজ্ঞাসা করবে 5 বছরে তোমরা এ নিয়ে কি কাজ করেছো। আমি কৌশিকদার কাছে যাব। একদম ঠিক, কৌশিকদা, একদম ঠিক। কৌশিকদা, করছে এবং আমরা তো জবাব দিচ্ছি এবং মানুষ এটা কৌশিকদা, নিয়ে কথা বলছে। কৌশিকদা, তারপর আমি এক এক দেখুন, করে কৌশিকদার কাছে যাব, তারপর আমি সৌমুদার কাছে যাব। কৌশিকদা, দেখুন, আমি অনেকক্ষণ ধরে শুনছিলাম, আমাকে অনেকগুলো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে প্রশ্নগুলো এসছে সেগুলো উত্তর দিতে হবে। আমি মোহাম্মদ সেলিমের উক্তি দিয়ে শুরু করি। দ্ব্যর্থহীন ভাষায় তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপত্র হিসেবে বলছি, যতদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের একজন কর্মীও বেঁচে থাকবে আমরা জান প্রাণ দিয়ে সিপিএম এর বিরোধিতা করব। অ্যাবিউজ কথাটা আমরা ইউজ করব না, কিন্তু অ্যাকিউজিশন যেটা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা সেটা করব, কারণ সিপিএম বিরোধিতার মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছিল, সেটা আমরা ভুলিনি, ভুলছি না, ভুলবো না। দাদাকে বলতে সুবিধা হবে, দাদা যখন একসাথে গিয়ে চা কফি খেয়েছো পার্টনারদের দিল্লিতে, তখন কিছু হয়নি? আমি এগুলো শেষ করি। 2 নম্বর কথাটা হচ্ছে গিয়ে আজকে অধীর চৌধুরী যে কথাটা বললেন, আচ্ছা বিদায়ী লোকসভার বিরোধী দলনেতা কে ছিলেন? অধীর চৌধুরী, তাই তো? এই অধীর চৌধুরী বিরোধী দলনেতার কেন্দ্রে মাননীয় প্রধানমন্ত্রীজি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীজি একবারও মিটিং করতে এলেন না। ওনারা পশ্চিমবঙ্গে একাধিকবার আসছেন, আসুন, মোস্ট ওয়েলকাম। আপনারা কি ভাবছেন বহরমপুরের রাজনীতি সচেতন জনগণ কিচ্ছু বোঝে না? ব্যাপারটা কি? আমরা প্রথম থেকে বলছি বিজেপির সবচেয়ে বড় দালাল হচ্ছে অধীর চৌধুরী, এবারও থার্ড হবে, থার্ড, যার জন্য আমরা ওর কথার কোনো উত্তরই দিচ্ছি না। কিন্তু আমরা এইটা বলছি, আজকে আমি আপনাকে অন ক্যামেরা বলে যাচ্ছি, তৃণমূল কংগ্রেসের হাতেই আগামী ভারত সরকার গঠনের চাবিকাঠিটা থাকবে। ইন্ডিয়া জোটের সরকার, ভারতবর্ষের সরকার তৃণমূল কংগ্রেস ছাড়া হবে না। আর ওই পায়ে ধরা ঠাড়ার মতো জঘন্য উক্তি, ওটা আমরা রাজনৈতিক ব্যক্তি হিসেবে করি না। কাছে আমার প্রশ্ন, ভারতবর্ষের এখনো পর্যন্ত সবচেয়ে বেশি যে রাজনৈতিক দল যারা ইন্ডিয়া জোটের অংশ হিসাবে সবচেয়ে বেশি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা রয়েছে প্রার্থীর দিক থেকে, সেটা কংগ্রেস। আমি যদি ভুল না করি প্রায় 300-র কাছাকাছি সিটে তারা প্রার্থী দিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে 300 সিটের মধ্যে যদি সবচেয়ে বেশি কোনো প্রার্থী জেতে তাহলে সেটা কংগ্রেস। আর মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক দল যদি সবচেয়ে বেশি প্রার্থীও জেতেন তাহলে 42 আর অন্য রাজ্যের 5, মানে 42 আর 5 47টি আসনে প্রার্থী তারা সবচেয়ে বেশি জিততে পারেন। তাহলে কংগ্রেস কি আপনাদের কর্তৃত্ব মানবে? আমি সৌমদার কাছ থেকে উত্তর নেব। সৈকত, আমার উল্টো দিকে তৃণমূলের যে বন্ধু আছেন আমি তাকে দেখতে পাচ্ছি না, ফলে ওনার কয়েকটা প্রশ্নের উত্তর আমাকে দিতেই হচ্ছে। উনি সিপিএমকে বিরোধিতা করছেন, খুব ভালো কথা, সিপিএম বিরোধিতা তো করবেনই, নিশ্চয়ই করবেন, কিন্তু সেটা তো শওকত মোল্লাকে পাশে নিয়ে করতে হবে। সিপিএম বিরোধিতা রেজ্জাক মোল্লাকে পাশে নিয়ে করতে হয়। 21শে জুলাইয়ের গুলি চালনার ঘটনার প্রধান অভিযুক্ত মনীশ গুপ্তকে পাশে নিয়ে 21শে জুলাই করতে হয়। তো আপনারা সিপিএম বিরোধিতা কিরকম করেন আমরা তো জানি। তারপরে একটু কথা বলছি যে অধীর চৌধুরী যত কম বলবেন তত ভালো। এই বাংলায় প্রথম পদ্মফুল ফুটিয়েছিল আপনার দিদিমণি, 2টো সাংসদ গিয়েছিল পার্লামেন্টে, পাশে ছিল পদ্মফুলের পাশে জোড়া ফুল। 4 বার কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন, তখন বিজেপির ম্যানিফেস্টোতে 370 ধারা অভিন্ন দেওয়ানি রাম মন্দির ছিল না? একটা বই বলছি, আপনি পড়ে নেবেন, কৃষ্ণা বসুর লেখা অ্যান আউটসাইডার ইন পলিটিক্স, 372 নম্বর পেজ দেখে নেবেন, লেখা আছে গোধরা কাণ্ড যখন হয় তখন আমি মমতাকে বাই কোট আনকোট, আমি মমতাকে বারবার বলিয়েছিলাম সরকার থেকে বেরিয়ে এসো, শি ডিনাইড। তো আপনাদের বিজেপি বিরোধিতা কত জানি আমরা।
এই 10 সাল 2014 থেকে এই পর্যন্ত 69টা বিল পার্লামেন্টে শুধু অ্যাবস্টেন থেকে বিরোধিতা না করে বিজেপির হাত শক্ত করেছিল। সিএএনআরসি যখন ক্যা ছিচি করছিল আপনাদের দিদিমণি রাস্তায়, উত্তর দিয়ে যাবেন আজকে কেন 9 জন সাংসদ সেদিন ভোট দেয়নি আপনাদের? আজকে সারা ভারতবর্ষে যখন বিজেপির বিরুদ্ধে কংগ্রেস বা অন্যান্য রাজনৈতিক দল লড়াই করে, আপনাদের খোকাবাবু সেখানে প্রার্থী দিয়ে বিজেপির কংগ্রেসের ভোট কেটে বা অন্যান্য শরিক দলের ভোট কেটে বিজেপির হাত শক্ত করে, উত্তর দিতে পারবেন? আর আপনাদের লজ্জা লাগা উচিত, একটু তো মান সম্মান রাখা উচিত। বহরমপুরে একটা প্রার্থী পেলেন না, মুর্শিদাবাদ বাংলা একটা প্রার্থী নেই, বিজেপির প্রচার করা একটা প্রার্থীকে নিয়ে এলেন। ইরফান পাঠান কাদের প্রার্থী? তিনি নিজে স্বীকার করছেন। অনিন্দ জানার, আমি হাইকোর্ট, অনিন্দ জানার ইন্টারভিউতে পরশুদিন বলছেন যে আমি গর্বিত নরেন্দ্র মোদীর জন্য, আমি গর্বিত তিনি একজন বিরাট বড় রাজনীতিবিদ, তিনি ভারতবর্ষের অনেক উন্নতি করেছেন। কিসের বিরোধিতা করেন আপনারা বিজেপি? আর এই যে বলছেন তৃতীয় ফিতীয় হবে, মিলিয়ে নেবেন 4 তারিখে, জামানত বাজেয়াপ্ত হবে, তৃণমূল তৃতীয় পজিশনও পাবে না। আপনারা ওই রাবণ কি ওলাদ বলার ক্ষমতা অধীর চৌধুরী রাখে। ফলে এই আপনাদের দিদিমণি যায় না রাজভবনে গিয়ে বলে গল্পের কথা একটু বেশি হয়, কাজের কথা কম হয়, তারপরে চিটফান্ডের মালিকরা ঘুরে বেড়ায়। এক মিনিট আমি কাউন্টার দিতে পারবো না, তার কারণ আমার এখন আমি শুনতে পাচ্ছি না। আমাকে ক্লোজ করতে দিন প্লিজ, প্লিজ লেট মি ক্লোজ, লেট মি ক্লোজ, লেট মি ক্লোজ, লেট মি ক্লোজ, লেট মি ক্লোজ। আপনি সৈকত আমার বলতে বললেন পার্লামেন্টের ভূমিকা কি ছিল আমরা খুব ভালো করে জানি। আমি বাইরে আছি, আমাকে বলতে দিন, তারপরে আপনার কথা আমি ধৈর্য দিয়ে শুনবো। আজকে আপনারা বলছেন এই কথা, পার্লামেন্টের আওয়ার ক্যালকুলেট করে নেবেন, কতবার অ্যাবস্টেন থেকেছেন, বাইরে থেকেছেন। আজকে যখনই বিজেপির বিরুদ্ধে যখনই কোনো, আজকে আমরা বুঝি না যে আদালতের নির্দেশে সিবিআই ইডি হয়, সমস্ত তদন্তগুলো হয়, ছোট চারানা এটানা লিটাররা সব ধরা পড়ে, আর কেন কালীঘাট আর ক্যামাক স্ট্রিটে নক করে না, একটা জিজ্ঞাসাবাদ পর্যন্ত হয় না। এসব উত্তর বাংলা সহ সারা ভারতবর্ষের মানুষ জানে। ফলে গল্পের কথা কম হবে, বেশি হবে, কাজের কথা কম হবে। এসব বলবেন না, এসব বললে এখন এই বস্তা পচা গল্প মানুষ আর শুনবে না। আর সিপিএম এর বিরুদ্ধে আপনাদের লড়াই, সিপিএম এর বিরুদ্ধে আমরা জানি কিরকম লড়াই। কান্দুয়ার যে ছেলেটার হাত কেটে নিয়েছিল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য, তাকে আপনারা যে হাত কেটে নিয়েছিল তাকে পঞ্চায়েতের প্রধান বানিয়েছেন আপনারা, মনে আছে? উত্তর দিতে পারবেন? যে লোকটা গুলি চালিয়েছিল আপনার ইয়েতে, আমি সেই দুদিনের তৃণমূল করা বা কংগ্রেস করা লোক নয়, আমি সেদিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে রাজনীতি করা লোক। সেই যারা বারাসাতে গুলি চালিয়ে আমাদের একজন যুব কংগ্রেসের কর্মীকে খুন করেছিল, তাকে আপনারা পদোন্নতি করেছেন। আপনি বলুন, ভিখারি পাসোয়ানের তদন্তের পরে আজকে বলুন, যারা ওই নন্দীগ্রাম নিতাইয়ের পুলিশ অফিসারদের পদোন্নতি কারা করেছে, কোন সরকারের আমলে? একটা তদন্ত রিপোর্ট টেবিলড হয়নি কেন বিধানসভায়? 12 বছর সরকারে আপনারা, সাইবাড়ি বলুন, নেতাই বলুন, নন্দীগ্রাম বলুন, 21শে জুলাই বলুন, একটা কমিশনের রিপোর্ট টেবিল করেননি। উত্তর দেওয়ার আছে, আপনারা সিপিএম বিরোধিতা করেন। এসব গল্পের কথা কৌশিকদার উত্তর টেলিভিশন চ্যানেলে বলছেন, বলুন, ভালো থাকুন, কিন্তু এইসব মানুষ বিশ্বাস করে। এইবার আমি উত্তরগুলো দিই, এইবার আমি উত্তরগুলো দিই। 54,000 কংগ্রেস কর্মীর খুনের রক্তে লাল, ওই নির্লজ্জ কংগ্রেস লজ্জা লাগে না? 54,000 সিপিএম এর মালা গলায় পড়ে করছে, 54,000 কংগ্রেস কর্মীর পরিবারের অভিশাপ রোজ আপনাদের উপর পড়ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে, সবচেয়ে হাস্যকর কথা যে সৌম্যবাবু যেগুলো বললেন, আপনার রাহুল গান্ধী সেইগুলো জানেন না, আপনার জয়রাম রমেশ সেইগুলো জানেন না, তাদেরকে গিয়ে একটু এইগুলো বোঝান না। রাহুল গান্ধী জয়রাম রমেশকে আপনাদের ক্ষমতা থাকে চ্যালেঞ্জ করে বলছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, কালকে প্রেস করে বলতে বলুন যে তৃণমূল কংগ্রেসকে ছাড়া। আরে শুনুন, ধৈর্য ধরে শুনুন, সিপিএম এর দালাল, ধৈর্য ধরে শুনুন, সে বলতে বলুন কালকে রাহুল গান্ধীকে প্রেস কনফারেন্স করে তৃণমূল কংগ্রেস ছাড়া আমরা সরকার তৈরি করব, দেখি কত বড় ক্ষমতা আছে বলতে বলুন। আমরা বলছি তো আপনাদের চাই না, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আসলে অধীর চৌধুরী এবং তার কয়েকটা
সম্বোধন দালাল করবো, আপনাদের কোনো পশ্চিমবঙ্গে বিজেপি পলিটিক্যাল স্ট্যাচার আছে? কৌশিকদা, তারা ইন্ডিয়া আরে জোটকে অধীর কৌশিকদা, কৌশিকদা, এটা চোরের কংগ্রেসের মুখপাত্র হিসেবে সৌম্য রায়, এক মিনিট, কৌশিকদা, কৌশিকদা, এক মিনিট, প্লিজ, কৌশিকদা, সৌম্য রায়, কংগ্রেস মুখপাত্র পরিষ্কার বলে দিলেন তৃণমূল কংগ্রেসের ইন্ডিয়া জোটে দরকার নেই, পরিষ্কার বলে দিলেন একটু আগে সৌম্যদা, তৃণমূল কংগ্রেসের ইন্ডিয়া জোটে দরকার নেই, পরিষ্কার বলে দিলেন সৌম্যদা। আমরা পরিষ্কার বলেছি আমরা পশ্চিম বাংলার আরে সৌম্য রায় কে? ও কি রাহুল গান্ধীর কংগ্রেস করে? সেটা উত্তর দিতে বলুন। আরে এ কি রাহুল গান্ধীর কংগ্রেস করে? এ কি রাহুল গান্ধীর কংগ্রেস করে? সেইটা যার নিজের দলের লিডার আমি রিতেশের কাছে জানতে চাইবো, রিতেশের কাছে জানতে চাইবো, রিতেশ এক মিনিট, বিজেপি তৃণমূল কার মুখপাত্র সেইটা বলুন। আমি রিতেশের কাছে জানতে চাই, রিতেশ সেইটা বলুন। তুমিও কি সৌম্যদার মতোই বলবে তৃণমূল কংগ্রেসকে ইন্ডিয়া জোটে দরকার নেই? অন্য কথা CPM বলে, কি বলছে? CPI কি বলছে? সেটা কার পায়ে ধরার কথা বলে রিতেশ বলছে। শুনুন, সেটা শুনুন। শেষ পর্যন্ত রিতেশ প্লিজ, আমি আর টাইম দিতে পারবো না। আপনি রিতেশ, কার মুখপাত্র সেটা বলুন আগে। রিতেশ, তোমরা তোমাদের স্ট্যান্ড কি? এরা চোর রে ভাই, চোর। শুনতে পাচ্ছি আরে এরা মেধা চোর রে ভাই। শুনতে পাচ্ছি রিতেশ, এরা তোমাদের বাংলার স্ট্যান্ড মেধা কি? চুরি করে নিয়েছে। আরে রিতেশ, তোমাদের স্ট্যান্ড কি? আমাদের স্ট্যান্ড পরিষ্কার, আমরা বিজেপির বিরুদ্ধে লড়ছি এবং বিজেপির বিরুদ্ধে লড়ার ক্ষেত্রে না, তৃণমূল কি ইন্ডিয়া জোটে থাকবে না থাকবে না? রাজনীতি হবে, জোট তৃণমূল রাজনীতির কি ক্ষেত্রে ইন্ডিয়া জোটে আমাকে ভোটের বলে পরে রাখবেন না রাখবেন না? এটা তো তৃণমূল, আরে বাবা আমি তো তৃণমূলের প্রতিনিধি নয়, তৃণমূল ডিসাইড করবে সেই ইন্ডিজোটে থাকবে কি থাকবে না, এটা তো ওদের দায়িত্ব, আমার দায়িত্ব না। আমি একটু বলে নি, তো তুমি তো বলেছো আপনি কি রাহুল গান্ধীর বিরুদ্ধে লড়ছেন? প্রীতম বলবে তো এরপর আপনি কি রাহুল গান্ধীর বিরুদ্ধে লড়ছেন? সিপিআই হ্যাঁ, লড়ছি তো, ব্যাস লড়ছি তো, যেখানে লড়ার আর কিচ্ছু না, দর্শকরা বুঝে নিন, ব্যাস এইবার দর্শকরা বুঝে নিন। এইবার কতগুলো বিষয় বোঝো যে না যেটা আরে হচ্ছে এটা যে চোরেদের সাথে কথা বলে লাভ নেই ভাই। বুঝতে পারছে হাওয়াটা কোন দিকে আছে। আজকে আর সময় নেই, আজকে অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। অনেক ধন্যবাদ প্রীতম দত্ত, কৌশিক বিশ্বাস, সৌম্য রায়, রিতেশ বসাক এবং আশিস ঘোষ, প্রত্যেককে ধন্যবাদ। আসলে আমি যত ইস্যুতে এই সময় অনুষ্ঠান করতে বসি, সবচেয়ে টাফ টপিক মনে হয় আমার এই টপিকটাকে। আমি জানি না কেন, আমি ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি কেন জানি না এই টপিকটাকে আমার টাফ মনে হয়। আমি যখন অনুষ্ঠান করতে বসি তখন দেখি সিপিএম, কংগ্রেস, তৃণমূল তারা একজোট ইন্ডিয়া জোটের হয়ে কথা বলেন, কিন্তু যখন অনুষ্ঠান শেষ করি তারা প্রত্যেকে যেন বিভাজিত হয়ে যান, কে কার দিকে, কে কাকে দালাল বলছে, কে কার কোন রাজনৈতিক দলের দালাল, আমি কনফিউজড হয়ে যাই। আজকেও একইভাবে আমি কনফিউশন নিয়ে অনুষ্ঠান শেষ করছি, কিন্তু এটুকু বুঝতে পেরেছি ইন্ডিয়া জোট যদি 315টি আসনও পায়, সরকার গড়ার সময় একজোট থাকতে পারবেন তো শেষ পর্যন্ত? এই সন্দেহটা বারবার যেন কোথাও জাগে। যাই হোক, আজকে অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ।